100 বছর ধরে কি রাজনীতি করছে ভারত সেবাশ্রম সংঘ। প্রথমেই দেখাবো স্বামী প্রণবানন্দের প্রতিষ্ঠিত ভারত সেবাশ্রম সংঘ গত প্রায় 101 বছর ধরে মানুষের, আমি সেই ভিজুয়ালসগুলো নিতে বলবো। স্বামী প্রণবানন্দ মহারাজ, ইনি হলেন স্বামী প্রণবানন্দ মহারাজ, গোটা বাংলার কাছে ইন্সপিরেশন, গোটা বাংলার পূজ্য, এবং তাকে অনেকেই বলে থাকেন তিনি মহাদেবের অবতার ইত্যাদি। কিন্তু তিনি যেভাবে সমাজ কল্যাণমূলক কাজ করেছেন সেগুলো দেখাবো ভারত সেবাশ্রম সংগঠনের মাধ্যমে। তিনি এমনকি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন স্বাধীনতার সময়। করোনায় খাবার বিলি করছে ভারত সেবাশ্রম সংঘ। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে কোথায় রাজনীতি দেখছেন? কোথায় কোথায় রাজনীতি আমি দেখতে পাচ্ছি না। আরও এর পরের ছবিটা দেখাবো, করোনায় খাবার বিলির তরফ। এরপর পান্ধারপুরে ভারত সেবাশ্রম সংঘের ত্রাণ শিবির, সেখানে বিভিন্ন মানুষকে চিকিৎসা প্রদান করছে ভারত সেবাশ্রম সংঘ। কোথায় রাজনীতি? কোথায় রাজনীতি এখানে? কোথায় ফ্ল্যাগ? কোথায় রাজনীতি, ধর্ম? এর পরের ছবি দেখাবো ভারত সেবাশ্রম সংঘ ইয়াস নদীতে, ইয়াসের সময় বিধ্বস্ত সুন্দরবনে ভারত সেবাশ্রম সংঘ কিভাবে সেবা করছে। গোটা সুন্দরবন ডুবে গিয়েছে, ভারত সেবাশ্রম সংঘের সেখানে ভক্তরা পৌঁছেছে খাদ্যবস্তু নিয়ে। এইটা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। এবার আমি দেখাবো গ্রাফিক্যালি ভারত সেবাশ্রম সংঘের বিষয়। আমি মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো যদি দেখেন কখনো, আমি প্রশ্ন করব কোথায় এখানে রাজনীতি? 100 বছর ধরে সেবা করছে যে সংগঠন কোথায় ছিল? তৃণমূল কংগ্রেস ছিল 100 বছর আগে, তৃণমূল কংগ্রেস ছিল 100 বছর আগে, ওনারা 100 বছর ধরে সেবা করছে। পরে প্লে প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ শিবির বারবার ভারত সেবাশ্রম সংঘ গোটা বাংলায়, এমনকি বাংলার বাইরের বিভিন্ন দেশে করেছে। পরের 46টি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র রয়েছে যেখানে স্বল্প মূল্যে তারা চিকিৎসা দিয়ে থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের কটা হাসপাতাল রয়েছে, 5000 ছাত্রছাত্রীকে বৃত্তি দিয়েছে। আপনি যে বৃত্তি দিচ্ছেন, আপনি যে টাকা দিচ্ছেন, সেটা তো সরকারের টাকা, কিন্তু এটা তো একটি ধর্মীয় সংগঠন, এগুলো নাও করলে পারতো, তারা করছে। আমি আবার ফিরবো আলোচনায়। এরপর আমি দেখাবো অন্যান্য বিষয়গুলোও দেখাবো। আমি সোজা দেবাশিস বাবুর কাছে যাব। দেবাশিস বাবু, আমার কাছে ধর্মের চেয়ে বড় বিষয় হলো যে সংগঠনগুলি মানুষের জন্য কাজ করে সেই সংগঠনগুলিকে কোনো প্রমাণের ভিত্তি ছাড়া দাগিয়ে দেওয়া, যে এরা বিজেপি করে, এইটা সেই সংগঠনের এইভাবে যারা কাজ করছে তাদের প্রতিও অপমান, এবং যারা সেই সংগঠনে বিশ্বাসী তাদের প্রতি অপমান নয় কি? যারা এখানে উপস্থিত রয়েছেন তাদেরকে প্রথমেই প্রণাম নমস্কার জানাচ্ছি। আমি 14 বছর হবে আশপাশ সময় এই ধরনের ইলেকট্রনিক মিডিয়াতে গিয়ে এই আলোচনা বিতর্কের মধ্যে থাকার অভ্যাস রয়েছে। তো আজকে একটা ব্যতিক্রমী সন্ধ্যা আমার কাছে, যেখানে আলোচনা করতে বসেছি তখন সেখানে এমন কিছু মানুষজন রয়েছেন যাদেরকে এই আলোচনার মধ্যে আমরা কখনো পাই না। মানে এটাই কিন্তু আমাদের সমাজের স্বতঃস্ফূর্ত স্বাভাবিক জায়গা, শুধু আমাদের রাজ্যের নয়, সারা দেশের। কারণ ভারতবর্ষের যে আধ্যাত্মিকতাবাদ এবং তার যে শক্তি, সেটা এত সুদৃঢ়, এত গভীরে, এত সময়সীমা ছাড়িয়ে সেটা এত বিস্তৃত। সেখানে রাজনীতির চর্চার কেন্দ্রে ধর্ম, জাতপাত আনতে আনতে আজকে রাজনীতি এমন দেউলিয়া জায়গায় পৌঁছেছে যে সমস্ত প্রতিষ্ঠান একেবারেই ভিন্ন বোঝাপড়া নিয়ে চর্চা করেন এবং মানুষ কোথাও সেখানে জড়ো হয় কিচ্ছু পাওয়ার জন্য না, শান্তি পাওয়ার জন্য, সেই জগৎটাকে পর্যন্ত এই কদর্য রাজনীতির চর্চার মধ্যে টেনে হিচড়ে আনা হচ্ছে। এবং যে কারণে সন্ধ্যায় যে বিতর্ক হয় এবং তার মান নেমে যাচ্ছে, সেখানে আজকে এই সমস্ত মহারাজরা পর্যন্ত উপস্থিত থাকছেন। এটা কিন্তু কোনো একটা রাজনৈতিক দলের পতাকা নিয়ে কোনো কথা বলবো না, এটা দুটো ক্ষতি। এক, এটা কত বড় রাজনীতির ক্ষতি সেটা সময় বলবে ভয়ঙ্করভাবে, কারণ এটা রাজনীতির আলোচনার উপাদান নয়। কিন্তু হয়তো সেটা তৃণমূল কংগ্রেস, বিজেপি, ওভাবে বলবো না, কিন্তু হয়তো এই মুহূর্তে ভারতবর্ষের রাজনীতির মধ্যে খুব পরিকল্পনা করে গভীরে গিয়ে যখন ওনারা সঠিকভাবে মহারাজরা বলছেন যে রাষ্ট্র ক্ষমতা, পার্লামেন্ট, অ্যাসেম্বলি, এই যে ব্যবস্থাপনা, তার থেকে ওনাদের জগৎটা একেবারে আলাদা। মানে ওনারা এই জগৎটা ছেড়ে গিয়ে অন্য জায়গায় চর্চা করেন, অন্য জায়গায় জীবনকে সঁপে দিয়েছেন। মানুষ ওনাদেরকে
ফলোয়ার হিসেবে থাকে। কিন্তু হয়তো পার্লামেন্ট বা অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে মানুষ ভোট দিয়ে যখন যাদের পাঠাচ্ছে তারা সেই জায়গায় গিয়ে হয়তো তাদের কাজ ঠিক মতন করে উঠতে পারছে না। হয়তো এই সময় আমরা জানতে চাইতাম, মানুষ জানতে চাইছে যে শ্রদ্ধেয় ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব তার দীর্ঘ 1 দশকের সময়কালে মানুষ জানতে চাইছে যে কেন রেকর্ড বেকার হলো, মানুষ জানতে চাইছে কেন দ্রব্যমূল্যের আকাশছোঁয়া, মানুষ এই রাজ্যে জানতে চাইছে যে 1 দশক পরিবর্তনের পরে এই রাজ্যে এমন কি শাসনকাল হলো যে কোনো একটা ক্ষেত্র পাওয়া যাচ্ছে না যেখানে দুর্নীতিমুক্ত নয়। এই জায়গাগুলোই মানুষ জানতে চাইছে। কেন জিজ্ঞেস করছি কেন উনি করছেন না, এটা বাংলার মানুষ বুঝতে চাইছে, আপনি অ্যানালিসিস করে বলুন। 1 মিনিট। এই জায়গাগুলোতে দাঁড়িয়ে কিন্তু আমরা আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর কথা শুনতে চাই, দেশের মাননীয় প্রধানমন্ত্রীর কথা শুনতে চাই। আমার মনে হয় সেই জায়গায় দাঁড়িয়ে এরা কেউ পার্লামেন্ট তৈরি হওয়ার যে মতাদর্শ 10 বছর পেছনে থেকে আগামী 5 বছর চলবার যে অঙ্গীকার, এইগুলো ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স দিয়ে বলতে পারছে না। ফলে তারা অসহায়ভাবে, হ্যাঁ মানুষ ঠিকই যখন অসহায় হয় বিপদে পড়ে তখন ধর্মাচরণের কাছে ছুটে যায়, আধ্যাত্মিকতাবাদের কাছে ছুটে যায়। কিন্তু বুঝতে হবে যে এই না তা বলছি না, প্লিজ। আমি এখানে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝবেন, আমি আপনাদের কাছে অত্যন্ত সাবমিশনে দাঁড়িয়ে কথা বলছি, কারণ আপনারা অন্য জগতে, অন্য অনেক বড় জগতে রয়েছে। 30 সেকেন্ড তো নরক আলোচনা করার জন্য তোমার অনেক বেশি সেকেন্ড থাকে। তুমি এই কথাগুলো আজকে সমাজের দরকার। কোথায় বলছি জানো তো, যে উনাদের সাথে কখনো এই ধরনের বিষয়কে সামনে নিয়ে এসে আলোচনা, তর্ক বিতর্ক রাজনীতির ময়দানে হওয়া উচিত না। কিন্তু এই রকম পরিস্থিতি এই কারণে হচ্ছে, এটা মাননীয় মুখ্যমন্ত্রী হোক, মাননীয় প্রধানমন্ত্রী হোক, এই কারণে হচ্ছে কারণ রাজনীতিতে যে মানুষের চাহিদা, মানুষের বিষয়কে নিয়ে যে লড়াইয়ের বিষয়গুলো, সেগুলো যখন সার্ভ করতে পারে না তখন অসুস্থভাবে ধর্ম বলছি না, ধর্ম প্রত্যেকের নিজের নিজের, ধর্মের বিশ্বাস প্রত্যেকের নিজের নিজের, এবং ওটা একটা শ্রদ্ধার জায়গা, অনেক ওপরের জায়গা, তাকে রেখে যে কদর্যভাবে তাকে ব্যবহার করবার প্রবণতা, এটা তখনই হয় যখন রাজনীতি নিজে দেউলিয়ার জায়গায় গিয়ে পৌঁছে। রাজনীতি দেউলিয়া হয়ে পড়লে হয়তো এরকম পরিস্থিতি হয়, কিন্তু যে সংগঠনের বিষয়ে কথা বলা হচ্ছে তারা কিন্তু দেউলিয়া হয়ে পড়েনি।